প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা এমএস এক্সেলের সেকেন্ড ক্লাস করব। আমরা প্রথম ক্লাসে এমএস এক্সেলের উপরে বেসিক কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি এখানে এমএস এক্সেল, দ্যাট মিনস মাইক্রোসফট এক্সেল ক্লিক করেছি। এখন আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাতে ক্লিক করব। গত ক্লাসে তোমরা অবশ্যই এটা শিখেছো। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে রো কলাম সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, যে এক্সেলের ওপেন করার পরে আমরা যে বুক ওয়ান এবং সেখানে শিট ওয়ান যেটা ডিফল্ট পাই, সেখানে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, কতগুলো সেল আছে এবং প্রত্যেকটা সেলের নামকরণ কিভাবে হয়। তারপরে তিনটা আইকন সম্পর্কে কথা বলেছিলাম, হোয়াইট প্লাস, দেন হচ্ছে ব্ল্যাক ক্রস, এরপর হচ্ছে ফোর সাইডের অ্যারো, কিভাবে আমরা এখানে ফন্ট সাইজ বড় ছোট করব, সবাইকে সিলেক্ট করব, এই কথাগুলো নিয়ে আমরা বলেছিলাম। পাশাপাশি কোনো একটা সেলের মধ্যে লিখলে সেই লেখাটা যদি কোনো কারণে সেলের উইডথের চাইতে বড় হয়, তাহলে দুইটা সেল জুড়ে বা তিনটা সেল জুড়ে থাকে, সেটা আমরা কিভাবে সলভ করব সেটাও দেখেছিলাম। এবং শেষের দিকে সম্ভবত হ্যাশ অ্যারো নিয়ে কথা বলেছিলাম, এবং একবারে লাস্টের দিকে আমরা ফর্মুলা নিয়েও কিছু কাজ করেছিলাম। তো আজকে আসো আমরা শুরুতেই গত ক্লাসের সাথে মিল রেখে কিছু রিভিউ তো অবশ্যই থাকবে। আমরা শুরুতেই কতগুলো নাম্বার নিব, সেই নাম্বারের মধ্যে কিছু ক্যালকুলেশন দেখার চেষ্টা করব। এরপরে আমরা ফর্মাল দুই একটা এক্সাম্পল দিব যেটা বিজনেস রিলেটেড তোমাদের কাজে লাগবে। তো আমি শুরুতেই কন্ট্রোল এ দিচ্ছি। কন্ট্রোল এ মানে সিলেক্ট অল। এরপরে ফন্ট সাইজ একটু বড় করে নিচ্ছি। সাপোজ এখানে 11 আছে, আমি দিচ্ছি 20, যাতে তোমাদের এন্ড থেকে দেখতে সুবিধা হয়। তোমরা চাইলে এখান থেকে এই যে ফন্টের যে স্টাইল ক্যালিব্রি আছে, তোমরা চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারো, ইটস আপ টু ইউ। তো আমি আপাতত যেটা ডিফল্ট আছে সেটাই রাখলাম, ফন্ট সাইজ 20 রাখলাম। এই কাজটা আরেকভাবে করতে পারি, তোমরা জানো এই যে এখানে এ এবং 1 এর ক্রস পয়েন্টে যেই সেলের মতো দেখা যাচ্ছে, একটা বক্স দেখা যাচ্ছে, ত্রিভুজ আকৃতির একটা আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলেও সবাই সিলেক্ট হয়। দেন এগেইন তুমি চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবা, অথবা চাইলে এখানে লিখেও দিতে পারবা মুছে। সাপোজ যদি আমি চাই 21 নিব, তাহলে লিখে দিব, এন্টার। এখন আসো একবারে প্রথম সেল। তোমরা সবাই জানো প্রথম সেলের নাম হচ্ছে A1, দ্যাট মিনস অ্যাড্রেস হচ্ছে A1, যেটা নেম বক্সে দেখা যায়। আমি প্রথম সেলে লিখতেছি 10। তো তোমাদের কিবোর্ডে চারটা অ্যারো কি আছে, এই অ্যারো কি প্রেস করে করে তোমরা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার চেষ্টা করবা দ্রুত কাজ করার জন্য। আমি এন্টার দিচ্ছি। এবার পরের ঘরে লিখলাম সাপোজ ধরো 20, এরপরে এন্টার দিলাম, লিখলাম 30, এরপরে এন্টার দিলাম, লিখলাম 40। এবার লেফট সাইডের অ্যারো দিয়ে আমি আপে যাচ্ছি, আপেরও ধরো 10, আমি রাইট অ্যারো দিয়ে ডানে যেতে পারি 10, আবার দিলাম 10। ওকে, এবার ডাউন অ্যারো দিয়ে নামতেছি 20, 20, 20। তোমরা চারটা অ্যারো কি ইউজ করে মুভ করবা, 30, 30, 30, 40, 40, 40। সো আমরা লিখলাম জাস্ট কিছু সংখ্যা আমরা নিলাম। তো এই সংখ্যা নেয়ার ক্ষেত্রে তোমাদের যদি ফন্ট সাইজ ছোট হয়, সাপোজ ধরো আমি এই অবস্থায় ফন্ট সাইজ ছোট করতে পারি, সবাইকে সিলেক্ট করলাম, এখানে ফন্ট সাইজ সাপোজ 10 দিলাম, দেখো সব ফন্ট সাইজ কিন্তু ছোট হয়ে গেল। যদি কোনো একটা পার্টিকুলার সেলের মধ্যে তোমার কার্সর থাকে, এই অবস্থায় যদি ফন্ট সাইজ বড় ছোট করো, তাহলে শুধু কিন্তু ওইটা হবে, দেখো শুধু একটা হচ্ছে। আমি সবাইকে চাই, তাহলে কন্ট্রোল এ দিতে পারি, কন্ট্রোল এ দিলাম, দেন ফন্ট সাইজ 20 করে দিলাম, এন্টার। তাহলে এইভাবে কিন্তু বেসিক ফরম্যাটিংগুলো আমাদেরকে প্র্যাকটিস করে ইউজ টু হতে হবে। তোমাদের কি সোফার কোনো কোশ্চেন আছে যা বললাম? ওকে, যদি কোশ্চেন না থাকে আমি প্রসিড করি, কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করবা। এখন আসলে আমরা এই চারটা 10-এর যোগফল চাই, যেটা গত ক্লাসে আমরা দিয়ে শেষ করছিলাম ক্লাসটা। তো এখন এই চারটা ক্লাসের যোগফল তোমরা আমার সাথে একটু পার্টিসিপেট করবা। আমরা কিভাবে করব? প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে কি করব কেউ একজন বলতে পারবা? কিভাবে এই চার, আমি বলবো স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ। স্যার আমরা যদি যোগ করতে এক তাহলে ইকুয়াল দিয়ে সাম লিখতে হবে। না, আমি কিন্তু নাম লিখতে হবে। আমি কিন্তু এখনো সাম আলোচনা করিনি গত ক্লাস। আচ্ছা স্যার। আমি গত A1 ক্লাস, স্যার, A1 রাইট, A1 দ্যাট মিনস আমি এই প্লাস 10-এর উপরে ক্লিক করব, প্লাস এবার এই 10-এর উপরে ক্লিক করব, প্লাস অটোমেটিক B1 B1, প্লাস এই 10-এর উপরে ক্লিক করব, B1 প্লাস এই 10-এর উপরে ক্লিক করব, B1 D1। এবার এন্টার দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। এন্টার দিতে হবে। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিটা গত ক্লাসে বলেছিলাম। এবং যদি আমরা একটা রো যদি যে কটা এলিমেন্ট আছে সেগুলো যোগ করি, যোগ করার পর যে রেজাল্টটা আসবে, এখানে আমরা যদি তাকাই ফর্মুলা বারে দেখা যাচ্ছে ফর্মুলাটা কি লিখছিলাম, অথবা এটার উপর ডাবল ক্লিক করলেও ফর্মুলাটা দেখা যাবে। এন্টার দিলে আমরা বেরোতে পারবো।
এখন আসি যে আমাদের এটার জন্য তাহলে কি হওয়া উচিত, আমরা জানি এটা হবে A2, কারণ এই সেলের নাম হচ্ছে A2, তারপরে B2, তারপরে C2, তারপরে D2। তো আমি চাইলে এটা লিখতে পারবো, কিন্তু এখন আমরা সেটা না লিখে যেটা করব সেটা হচ্ছে যে ফিল হ্যান্ডেল ধরে টান দিব। তাহলে কিভাবে করা যাবে, 40 উপরে ক্লিক করব এবং এই যে নিচে যে ছোট্ট একটা স্কোয়ার বক্স আছে এখানে মাউস নিয়ে গেলে ব্ল্যাক ক্রস আসবে, জাস্ট ক্লিক করে টান দিলে অটোমেটিক বাকিগুলোর ক্যালকুলেশন হয়ে যাবে। তাহলে এখানে 80 দেখতে পাচ্ছি এবং ফর্মুলা দেখতে পাচ্ছি অটোমেটিক সেট হয়ে গেছে, A2, B2, C2, D2। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এন্টার দিলাম, 120-র উপরে ডাবল ক্লিক করলে ফর্মুলা দেখতে পাবো, আমরা লিখি নাই বাট অটোমেটিক সেট হয়ে গেছে। 160-র উপরে ডাবল ক্লিক করলাম, A4, B4, C4, D4। তাহলে এই হচ্ছে আমাদের সব কিভাবে রো ওয়াইজ ডেটার যোগ করব সেটা। যদি কলাম ওয়াইজ চাই, এটাও গত ক্লাসে বলেছিলাম, তাহলে কি হবে, ইকুয়াল টু দিয়ে আমরা এটার উপরে ক্লিক করতে পারি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4। আমি মাউস দিয়ে ক্লিক করলাম আর হচ্ছে প্লাসগুলো কিবোর্ড থেকে দিলাম, এন্টার দিলে কাজ করবে। 100 হলো। এখন যদি আমি এই ফিল হ্যান্ডেল ধরে ডান দিকে টান দিই সবগুলোর যোগফল কিন্তু আসবে। সো এইগুলো সবগুলি 100, লাস্টেটা হচ্ছে 400। এটার উপর ডাবল ক্লিক করি তাহলে বুঝতে পারবো কোন সেলগুলো সে নিয়েছে এবং তার ফর্মুলা কি দাঁড়িয়েছে। এই হচ্ছে আমাদের ফর্মুলা লেখার ওয়ে। এখন আসি যে কেউ কেউ শুরুতেই সাম একটা শব্দ ইউজ করার চেষ্টা করেছেন যে আমরা সামের মাধ্যমে যোগ করতে পারবো কিনা। এখন আসি যে আমরা এই যোগটা, এই 4টা 10-এর যোগ আমরা সামের মাধ্যমে, দ্যাট মিনস একটা ফাংশনের মাধ্যমে যোগ করতে পারি কিনা। রুলস হচ্ছে ইকুয়াল চিহ্ন দিব, এরপরে এস প্রেস করলে অনেকগুলো সাজেশন পাবো। আমরা যদি জানি যে যোগ করার জন্য ফাংশনটা কি, তার নাম হচ্ছে এসইউএম। এগুলোকে বলে ফাংশন, কারণ হচ্ছে কোনো শব্দের পরে যদি এক জোড়া ফার্স্ট ব্র্যাকেট থাকে সেটাকে আমরা ফাংশন বলি। তাহলে আমরা প্রথমে প্যারেন্থেসিস দিব, লেফট প্যারেন্থেসিস, দ্যাট মিনস ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা দিলাম। তো যদি আমি লিখতে চাই, হাত দিয়ে যদি লিখতে চাই কিবোর্ড থেকে, তাহলে কিভাবে লিখবো, প্রথম হচ্ছে প্রথম সেল অ্যাড্রেস, এটার অ্যাড্রেসের, এই অ্যাড্রেসটার নাম কি, 10-এর অ্যাড্রেসের নাম কি, A1। যদি আমি মনে করি যে জানি না, তাহলে ক্লিক করব, সিম্পলি A1 বসে পড়বে, বসলো। এরপরে আমরা শিফট ধরে ক্লোন চিহ্ন দিব, শিফট ধরে ক্লোন, এটাকে বলে রেঞ্জ অপারেটর, ঠিক আছে। ক্লোন, সেমিক্লোন না, ক্লোন। ক্লোন দেওয়ার সাথে সাথে A1 কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আমরা এটা চেঞ্জ করে এখন দিব এই D1, এটা দিব। তাহলে আমি এখানে ক্লিক করলে অটোমেটিক D1 বসে পড়বে, দেখেন বসে পড়ছে কিনা, আমি লিখি নাই কিন্তু। তাহলে এখানে দেখা যাচ্ছে যে A1 থেকে D1 পর্যন্ত সিলেক্ট হয়েছে, এই যে দেখা যাচ্ছে সিলেকশনটা। তাহলে এই যে মাঝখানে যে ক্লোনটা, এটাকে বলে রেঞ্জ ইন্ডিকেটর, রেঞ্জ ইন্ডিকেটর। এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব। যদি আমরা ক্লোজ নাও করি, এন্টার দিলে অটোমেটিক ব্র্যাকেট ক্লোজ হয়ে শেষ হবে। আমি এন্টার দিচ্ছি, এবার ডাবল ক্লিক করে দেখেন সূত্রটা কি আসছে, A1 ক্লোন D1 ব্র্যাকেট অটোমেটিক সে নিয়ে নিয়েছে, আমি না দিলেও কিন্তু সে নিয়ে নিচ্ছে। এই হচ্ছে সামের মাধ্যমে আমরা চাইলে এটা করতে পারি। আমি আবার বলি, আমি যদি এখানেও লিখতে চাই, সাপোজ ইকুয়াল টু সাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্রথম সেল অ্যাড্রেসের উপরে ক্লিক করব, এরপরে ক্লোন চিহ্ন দিব, ক্লোন চিহ্ন দিলে অটোমেটিক যেহেতু এই সেলটা অ্যাক্টিভ সেটাই আসছে, কিন্তু আমি কোন পর্যন্ত যোগ করব সেই শেষের অ্যাড্রেসটাতে ক্লিক করব। এখন যদি মনে করি যে আমি A20, তাহলে দেখেন B2 আসছে, যদি বলি A20 তাহলে C2 আসছে, যদি বলি A20 তাহলে D2 আসছে। সো আমি নিশ্চিত যে এতটুকু। যখন নিশ্চিত হব, যদি ভুল হয় চাইলে আমি আবার চেঞ্জ করে দিব, যেদিকে ক্লিক করবেন সেই পর্যন্ত কিন্তু কাজ করতেছে। সো আমার এই রো লাস্টে হচ্ছে 20, সেটা ক্লিক করলাম, D2 আসছে, ব্র্যাকেট ক্লোজ করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, এন্টার দেন, সলিউশন হয়ে গেল। এবার আসি যে আমরা প্রত্যেকটা জন্য তার লিখবো না, আগের মতোই জাস্ট এই যে 40 যেটাতে আসছে এখানে ফিল হ্যান্ডেল ধরে টান দিব, অটোমেটিক সলিউশন পেয়ে গেলাম। এখন যদি এইভাবে চাই, ইকুয়াল টু সাম, কলাম ওয়াইজ যদি চাই, ব্র্যাকেট দিব, এই যে 10, এরপরে ক্লোন চিহ্ন, এরপর লাস্টের 100 বা এই 40 পর্যন্ত যদি চাই, ক্লিক করলাম, এন্টার দেন, অটোমেটিক কিন্তু হয়ে গেল। তাহলে দুইভাবে আমরা যোগ দেখলাম, একটা হচ্ছে সাম ফর্মুলার মাধ্যমে, এই সাম ফাংশনের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি অ্যাড্রেসের মধ্যে যোগ করে। এখন আসেন এটা আরেকভাবে একটু বলি, ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পরে আমি একটু আগে একটাতে ক্লিক করতেছিলাম যে প্রথম সেল অ্যাড্রেস তারপর লাস্ট সেল অ্যাড্রেস, এটা না করে সিম্পলি যদি এই যে হোয়াইট প্লাস যখন থাকে আপনি ক্লিক করে টান দেন, কতটুকু দরকার অটোমেটিক বসে পড়বে। দেখেন আমি যদি চাই যে এই এতটুকু দরকার, এই যে A6 to F6 আসছে, আমি যদি মনে করি না পুরো টেবিলের সংখ্যা যোগ করব, A1 হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস আর লাস্ট সেল অ্যাড্রেস কিন্তু F6, এই যেটা কিন্তু F6, এই কারণে পুরোটা আসছে।
সো আমি যতক্ষণ মধ্যে কনফার্ম না হবো যে কতটুকু আমার যোগ করা দরকার ততক্ষণ মধ্যে আমি এন্টার দিব না। আমি আবারও বলি হোয়াইট প্লাস, এই যে হোয়াইট প্লাস যখন আসে ক্লিক করে টান দিব। তাহলে আমি 4টা চাচ্ছি, এই অটোমেটিক শুরু শেষ উঠে গেছে, এন্টার দিব, হয়ে যাবে। টান দেই, সলভ হয়ে গেল। এবার আসি এটা ইকুয়াল টু সাম, ব্র্যাকেট দিব, এরপর আমি এই যে জাস্ট হোয়াইট প্লাস, আবারও বলি হোয়াইট প্লাস, ক্লিক করে টান দিব, যতটুকু দরকার সিলেক্ট করব। যদি মনে করি সবাইকে নিব, নেন। মনে করেন ভুল হয়েছে, তাহলে আবার কি করবেন, ক্লিক করে টান দেন 40 পর্যন্ত, এন্টার দেন, হয়ে যাবে। সো আমি বিভিন্নভাবে বলার চেষ্টা করছি। আরও ওয়ে আছে, এখানে অটোসাম আইকন আছে, এটা দিয়ে পরে আসতেছি। তো সোফার যত আলোচনা হলো, কারো কোনো কোয়েরি আছে কিনা প্লিজ? না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসি যে আমরা সাম তো দেখলাম, সাবট্রাকশন দ্যাট মিনস বিয়োগ তো দুইটার মধ্যে হয়, সো বিয়োগের জন্য কোনো ফাংশন নাই, বাট মাল্টিপ্লিকেশনের জন্য ফাংশন আছে। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা লিখে থাকি হচ্ছে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট। তো আমরা যদি মনে করি প্রথমে প্রোডাক্টে যাব না, সাপোজ এই 10 ইন্টু এই 10 ইন্টু এই 10 ইন্টু এই 10, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন সাইন দিব। গত ক্লাস আমরা এটা দেখেছিলাম, এন্টার দিলাম, সো আমরা কিন্তু পেয়ে গেলাম। আর যেটা আরেকভাবে চাই, ইকুয়াল টু প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে, ব্র্যাকেটের শুরু, যতটুকু চাই মাউস দিয়ে ক্লিক করে টান দিব, এন্টার দিব, সলিউশন হয়ে যাবে। সো এটাও একটা ওয়ে, প্রোডাক্ট। সো আমি দুইটা ফাংশনের সাথে পরিচয় করে দিলাম, একটা সাম আর একটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমি এটা টান দিই, এটাও টান দিই, এখানে দেখা যাচ্ছে সাইন্টিফিক ওয়েতে রেজাল্ট আসছে, কারণ গুণফল এত বড় সে এখানে ডিসপ্লে করতে পারতেছে না। সো এটা হচ্ছে সাইন্টিফিক রেজাল্ট। আমি একটু দেখি বড় করলে দেখাতে পারে কিনা, যে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। সো মাল্টিপ্লিকেশন কিন্তু ভ্যালু অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি কতটুকু যোগ করব দেখলো, এত এই সবগুলো যোগ করলে কিন্তু বিশাল একটা নাম্বার আসবে, সে হয়তো বা দেখাতেই পারবে না। দেখাই, সাপোজ ইকুয়াল টু দিলাম প্রোডাক্ট, ব্র্যাকেট দিলাম, এই শুরু থেকে শেষ পর্যন্ত সবার গুণফল চাই, এত বড় একটা নাম্বার হবে যেটা এখানে শো করতে পারবে না। এটা সাইন্টিফিক আকারে ছাড়া ওয়ে নাই। দেখেন যত বড়ই করি এটা নর্মাল ফরম্যাটে আসতে পারবে না, এটা একটা সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন। সো এটা বুঝতে গেলে ম্যাথমেটিক্সের অনেক কথা বলতে হবে, আমি এটাতে যেতে চাচ্ছি না। সো আপাতত এটা রিমুভ করে দিলাম, কিন্তু যোগ যদি চাই, যোগের ক্ষেত্রে হয়তো বা সম্ভব হবে, কারণ এই রেঞ্জেই থাকবে। ইকুয়াল টু সাম, ব্র্যাকেট শুরু, আমি যদি সবাইকে যোগ করতে চাই A1 থেকে I7, এটা হচ্ছে I7, এন্টার দেন, সংখ্যাটা কিন্তু আসছে। সো এইভাবে আমরা সাম ফাংশন এবং প্রোডাক্ট ফাংশন ইউজ করতে পারবো। এবার আসি আমরা কিছু মার্ক করি। সাপোজ আমি চাচ্ছি, আচ্ছা পুরোটারই বের করি, আচ্ছা পুরোটা বের না করে ছোট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি চাচ্ছি অ্যাভারেজ বের করতে, অ্যাভারেজ নামে একটা ফাংশন আছে, ব্র্যাকেট শুরু, কতটুকু অ্যাভারেজ চান, যদি মনে করেন সবার চান তাহলে সবাইকে সিলেক্ট করে দেন, এন্টার দেন, অ্যাভারেজ ভ্যালু চলে আসছে, এটা সবার জন্য। এখন যদি আমি চাই না শুধু এতটুকু অ্যাভারেজ বের করব, তাহলে ইকুয়াল টু দিয়ে অ্যাভারেজ, ব্র্যাকেট শুরু, আমি এই কলামটা সিলেক্ট করে দিলাম, এন্টার, 57 আসছে অ্যাভারেজ। একটু দেখি ইনক্রিজ ডিক্রিজ আমার ডেসিমাল পয়েন্ট দিয়ে, এটা কিন্তু গত ক্লাস আমরা আলোচনা করছিলাম। সো এই যে 51.14, এই যে ইনক্রিজ ডেসিমাল, ডিক্রিজ ডেসিমাল, ডিক্রিজ দেই কমতেছে, ইনক্রিজ দিলে বাড়বে। এখন যে কোনোভাবে আমি যদি মনে করি যে শুধুমাত্র 30 আর হচ্ছে এই 120, এই দুইটার মধ্যে অ্যাভারেজ বের করব, তাহলে কি করব? কেউ একজন পার্টিসিপেট করতে পারেন। ইকুয়াল টু আমি চাইলে নর্মালভাবে করতে পারি, যে একটা ব্র্যাকেট দিলাম 30 প্লাস 120 ব্র্যাকেট ক্লোজ, ডিভাইড বাই কত হবে, ডিভাইড বাই কত হবে, 2। ওকে, সো আমরা 75 পেলাম। একটু দেখি ইনক্রিজ ডেসিমাল দিয়ে 75 এ আছে। এখন বলেন যে এটা কি অ্যাভারেজ দিয়ে করা যাবে, EVER AGE এটা দিয়ে করা যাবে কিনা? জি স্যার। কিভাবে কিভাবে করব আমি বলবো, বলো? C3, এই 30, তাই তো? জি স্যার, ক্লিক করলাম, এখন কি করব? রেঞ্জ ইন্ডিকেটর স্যার, দিলাম এটা, এবার কি 120? তারপরে D3 স্যার, হ্যাঁ। তাহলে এখন কি হলো, এটা কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেল।
দুইটা কিন্তু আলাদা জায়গায় আছে। আমার কথা বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি বাট মিস্টেক এন্টার দিলে কিন্তু 84 আসে, তার মানে কিন্তু এটা হয়নি। আচ্ছা, কেউ কেউ কি পারবা যে 34 এবং 120 এই দুইটার অ্যাভারেজ বের করবো, অবশ্যই অ্যাভারেজ ফাংশন ইউজ করে? কেউ বলতে পারবা কি হবে? এনিওয়ান? স্যার C3 and Z3 C3 দিলাম, এন্ড কিভাবে লিখবো? and sign এটা G আর হচ্ছে এটা ব্র্যাকেট ক্লোজ। তো কি হলো এটা? অ্যাভারেজ কিন্তু হয়নি। হয় না স্যার। সো এন্ড এর মিনিং কিন্তু এই এন্ড কিন্তু ডিফারেন্ট একটা জিনিস, এটা পরে আসতেছি। আচ্ছা, এবার আমি সলিউশন বলি, ঠিক আছে? আর কেউ পারবেন? সি আচ্ছা, যাই হোক, সময় নষ্ট না করে আমি সলিউশনটা বলি। অ্যাভারেজ যদি আমাদের ডিফারেন্ট পজিশন হয়, তাহলে আমি প্রথমটাতে ক্লিক করবো, এরপর কমা ইউজ করব, কমা কমা দিয়ে দ্বিতীয়টা। তাহলে দেখেন এবার কিন্তু কোনো সমস্যা হয়নি। হয়েছে কি? না স্যার। এন্টার দিলাম, আমার সলিউশন কিন্তু আসছে। তাহলে এখানে নতুন লার্নিং হচ্ছে যদি আমার সিকোয়েন্স ব্রেক করলে আমাকে অবশ্যই কমা অপারেটর ইউজ করতে হবে। এবার আসেন আমি আপনাদের একটা কথা বলি, মন সহকারে শুনবেন, তারপর আনসার দিবেন। আমি এই 10 20 30 40 এই অংশটার সাথে আপনার এই অংশটার যোগ করতে চাই। আমার কথা কি বুঝছেন? এখান থেকে এতটুকু ঠিক আছে, আবার এখান থেকে এতটুকু ঠিক আছে, এই যোগ করতে চাই সামের মাধ্যমে। কেউ বলতে পারবেন কি হবে? শাকিল যোগ স্যার হ্যাঁ, এই এতটুকু আর হচ্ছে এতটুকু স্যার এই প্রথমে আমরা সাম লিখবো, সাম লিখে ব্র্যাকেট দিব, equal to দিলাম। একজন বলি, হ্যাঁ শাহিদুল বলেন। এতে স্যার এতে ক্লিক করব স্যার। এর পুরোটা A1 ইয়া ধরেছি A1 is to A4 দিলাম, ইকুয়াল ঠিক আছে। এরপরে কমা কমা, আর F1 is to ঠিক আছে তো? না, তাহলে তো হবে না স্যার, এখানে প্লাস দিতে হবে স্যার। এটাতে হবে, এই কমা হবে না। এটাতে হবে হবে। এইটার জন্যই তো বললাম যে এই যে ডিফারেন্ট, আমার এইটা একটা রেঞ্জ, এই রেঞ্জ ঠিক আছে, এরপরে আবার মাঝখানে কিছু নাই, বাট এই রেঞ্জ আমি তো সিলেক্ট করতে পারছি না? যতটুকু টার্গেট এন্টার দেই, সামেশন কিন্তু হবে। হ্যাঁ স্যার, সেটাই। ঠিক আছে, এটা প্রমাণ করি আসলে হয়েছে কিনা। ইকুয়াল টু, এবার আসেন সাম। আপনাদের অনেকের মনে যেটা আছে যে এইভাবে করা যাবে কিনা, যাবে। এই যে ব্র্যাকেট দিলাম, প্লাস আবার সাম লিখবো, জি। ব্র্যাকেট দিব। সেইটা হলে মনে হয় আপনাদের কাছে সহজ, তাই না? সেটা তো হবেই। না, ওইটাও সহজ। এই যে 500 আসছে, কিন্তু আমি নতুন যেটা শিখালাম, যদি ডিফারেন্ট লোকেশন হয় তাহলে কমা দিয়ে যুক্ত করতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা। জি স্যার। তো আশা করি এটা, জিনিসটা করি নাই স্যার এর আগে। আচ্ছা, এই কারণে তো ক্লাস, তাই না? যদি সব শিখে আসতেন তাহলে তার ক্লাসে আসতেন না। রাইট স্যার, রাইট। ঠিক আছে, আচ্ছা, ইন্টারেক্ট করেন, আশা করি ভালো ভালো জিনিস শিখতে পারবেন। এবার আসেন যে আমি এটাকে মার্ক করি, কালার দেই 10, তারপর হচ্ছে 100, তারপরে 400, তারপরে হচ্ছে এখান থেকে নেই 16,000। সো এই যে চারটা সংখ্যার, একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা সংখ্যার আমি মধ্যে ম্যাক্সিমাম বের করতে চাই। ম্যাক্সিমাম মানে কি? বড় সংখ্যা। ম্যাক্সিমাম মানে কি? বড় সংখ্যা স্যার। বড় সংখ্যা। তাহলে দেখেন ফাংশনের নাম হচ্ছে ম্যাক্স। ফাংশনের নাম কি? ম্যাক্স। ব্র্যাকেট দিলাম, যেহেতু সিকোয়েন্স নাই, সিকোয়েন্স ব্রেক করছে, Next, চারটা চার জায়গায় আছে, তাহলে সলিউশন কি? 10-এ ক্লিক করব, কমা দিব, 100-এ ক্লিক করব, কমা দিব, 400-এ ক্লিক করব, কমা দিব, 16,000-এ ক্লিক করব, কমা তো আর দিব না, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। আসছে নাকি আসে নাই? মানে প্রত্যেক কলামে স্যার কমা রাখবেন। ঠিক আছে। আর যদি এমন হতো যে আমার এই পুরো টেবিলের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে কি হবে? ইকুয়াল টু ম্যাক্স, ব্র্যাকেট শুরু, range করতে রাখলেই তো। একবারে পুরোটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এন্টার। দেখেন আসছে কিনা, আসছে?
আসছে? জি স্যার। স্যার শুধু সিকোয়েন্স ব্রেক করলে তখন কমা দিতে হবে, রাইট রাইট। এবার আসি আমি মিনিমাম বের করতে চাই, মিনিমাম এই 10, 100, 400, 16,000 মধ্যে মিনিমাম। তাহলে ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু মিন, মিন মানে মিনিমাম, ব্র্যাকেট শুরু, যেহেতু সিকোয়েন্স ব্রেক করছে আমি যে কোনটা আগে পরে নিতে পারি, সমস্যা নেই। আমি 16,000 আগে নিলাম, কমা 100 নিলাম, কমা 400 নিলাম, কমা 10। ওকে, এবার এন্টার দেন। আসছে 10, জি এই হচ্ছে ফর্মুলা। তাহলে যদি আমি একটা রোর মধ্যে চাই, শুধু একটা রো মানে এই পুরো রোটার মধ্যে চাই যে ফার্স্ট রোর মধ্যে মিনিমাম কত, তার মানে কি শুধু রোটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, জি স্যার। এন্টার দিলাম 10। যদি যদি মনে হয় যে আমার এই প্রথম কলাম আর এই লাস্টের কলাম, এই দুইটা কলাম নিতে হবে, তাহলে কি হবে দেখেন, ইকুয়াল টু মিন ব্র্যাকেট শুরু, তাহলে প্রথম কলাম নিলাম, এরপরে কমা, এবার লাস্টের কলাম নিলাম, এন্টার। আসছে নাকি আসে নাই? সবাইকে বুঝতে পারছি? আরেকবার দেখিয়ে দেন। আচ্ছা, আরেকবার। ওকে, আমি বলছি এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, এই প্রথম কলাম আমি কালার দেই, সাপোজ ডিফারেন্ট একটা কালার নেই, এইটা দিলাম আর হচ্ছে এটা দিলাম, অথবা তিনটা নিতে পারি, এইটাও নেই। আমি বলতেছি এই 3 কলাম মিলে, মানে এই কলাম এবং এই কলাম এবং এই কলামের যত সংখ্যা আছে, এই 3 কলাম থেকে আমাকে বের করতে হবে ছোট সংখ্যাটা কত। ঠিক আছে, ঠিক আছে, আমি এগুলো সব রিমুভ করে দেই, এখানে ফ্রেশ করে করি। তাহলে ইকুয়াল টু কি লিখবো, মিন ব্র্যাকেট শুরু, তাহলে আমি নিলাম প্রথম কলাম, এরপর কি দিব, কমা, এরপর দ্বিতীয় কলাম, কমা, এরপর তৃতীয় কলাম। ঠিক আছে, বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝছি। এবার এন্টার। জি স্যার, বুঝতে পারছি। কত আসছে, 10 আসছে না? মিনিমাম ভ্যালু 10। জি স্যার। 0 আসছে কারণ এখানে এর আগে সম্ভবত ইনক্রিজ ডিক্রিজ ডেসিমাল আমরা ক্লিক করছিলাম, এই কারণে আসছে। এই যে 10, ঠিক আছে, মিনিমাম ভ্যালু। এইভাবে আমরা চাইলে কাজ করতে পারবো। তো আমি কয়টা ফাংশনের সাথে পরিচয় করে দিলাম, একটা হচ্ছে সাম, এরপর হচ্ছে অ্যাভারেজ, এরপর হচ্ছে মিন, এরপর হচ্ছে ম্যাক্স। 4টা ফাংশনের সাথে কিন্তু আমি পরিচয় করে দিয়েছি সোফার। আরেকটা আছে প্রোডাক্ট। স্যার ম্যাক্স আর একটু দেখিয়ে প্রোডাক্ট দিলে স্যার। ভালো হয়। ম্যাক্স মানে ম্যাক্সিমাম। আপনি বলেন কত, কোথা থেকে চান? সাপোজ ধরেন এই তিনটার মধ্যে আমি ম্যাক্সিমাম চাই, যে আমি এই 3 কলামের মধ্যে ম্যাক্সিমাম বের করতে চাই, 3 কলামের মধ্যে, তাহলে কি হবে, ইকুয়াল টু ম্যাক্স ব্র্যাকেট শুরু, তাহলে এই প্রথম কলাম, কমা, দ্বিতীয় কলাম, কমা, তৃতীয় কলাম। দেখেন আসছে কিনা, আসছে? জি স্যার। বুঝতে বুঝতে পারছি? জি স্যার। ওকে, স্যার প্রোডাক্টের কিন্তু সিকোয়েন্স। আচ্ছা, দেখতে মন চাচ্ছে তাই তো, দেখি আসেন। এই যে প্রোডাক্ট, সরি, ইকুয়াল টু প্রোডাক্ট ব্র্যাকেট শুরু। সাপোজ আমি এই প্রথম 10, কমা, তারপর হচ্ছে 30, কমা, তারপরে 40। এবার খুশি তো নাকি? জি স্যার। এন্টার দেই, আসছে না? তাহলে এই সাম, অ্যাভারেজ, মিন, ম্যাক্স, প্রোডাক্ট, আশা করি এগুলো নিয়ে সবার ডাউট ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমরা তো এতক্ষণ এবিসি শিখলাম, আমরা একটা ফর্মাল একটা প্রবলেম সলভিং দেখি। তাহলে আমরা শিট 1 আছে, এখন শিট 2তে যাই, এটা থাক। এখানে আমরা এই প্লাসে ক্লিক করব, নিউ শিট। সো শিট 2তে আসলাম। আমরা কিন্তু এখন পর্যন্ত সেভ করা দেখিনি, আমরা আশা করি সবাই সেভ করতে পারবেন। তারপর আমি দেখাই, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, কোথায় সেভ করব, সাপোজ আমি ডেস্কটপে সেভ করব, ক্লিক করলাম। ডেস্কটপে আমরা এখানে একটা নাম দিয়ে সেভ করতে পারি, অথবা যদি মনে করেন ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটাও তো করা যাবে, যাবে না? তার ভিতরে সেভ করতে চান, সেটাও তো হতে পারে, পারে না? জি স্যার, পারে। এই যে নিউ ফোল্ডার আইকন আছে, ক্লিক করেন। সাপোজ আমি এই ফোল্ডারের নাম দিচ্ছি এক্সেল 2, মানে সেকেন্ড ক্লাস আর কি। তাহলে এই ফোল্ডার তৈরি করলাম, ডাবল ক্লিক করলাম, এই যে এখানে ফোল্ডার আসছে। এখন যদি আমি এখানে নাম দিই, সাপোজ এক্সেল, রিনেম করা যায়। হ্যাঁ, সেকেন্ড ক্লাস, ওকে, সেকেন্ড ক্লাস এই নাম দিলাম। সো আমার এটা কিন্তু সেভ হয়ে গেল। এই যে উপরে তাকিয়ে দেখবো এক্সেল সেকেন্ড ক্লাস চলে আসছে। তো এটা কোথায় সেভ করলাম একটু দেখে আসি। এই যে ডেস্কটপের মধ্যে এক্সেল 2, তার ভিতরে এক্সেল সেকেন্ড ক্লাস কিন্তু চলে আসছে। ওকে,
তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে একটু জিনিসটা বলা স্যার, প্লিজ। অনেকে জানেন না এই সেভ অ্যাজ এর সময় ওই যে মানে অফিসের একটা ব্যাপার থাকে যে অফিস এক্সেল 2010 আচ্ছা, বুঝতে পেরেছি, এটা না দিয়ে অন্য কোনো ভার্সনে ওপেন করতে গেলে বুঝতে পেরেছি। আপনার যদি আগের ভার্সনে এখানে ফাইল থাকে না, একটা আইকন থাকে গোল, ওখানে ক্লিক করলে একই অপশন। আর আমরা নর্মালি কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেলি খুব দ্রুত। আর এখানে এই যে ডট এক্স এল এস এক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, মানে এক্সটেনশন আর কি, আগের ভার্সনে ছিল হচ্ছে এক্স এল ডট এক্স এল এক্স ছিল সম্ভবত, এখন আর না, ডট এক্স এল এস ছিল, এখন আসছে ডট এক্স এল এস এক্স, এইভাবে আসছে। ঠিক আছে, এটা অটোমেটিক নিচ্ছে। না স্যার ওই যে আর সেভ করার সময় স্যার বুঝছি, আমি বুঝছি, আমি যেটা বলছি, আপনার কথা আমি save বুঝছি, করার সময় আপনার কথা আমি বুঝছি, আপনি যেটা চাচ্ছেন সেটা আমি বুঝছি। আপনি যেটা চাচ্ছেন এখানে সেভ করার সময় এই যে এখানে এক্সেলে গিয়ে আমি আহ, আগের যে ভার্সন সেইটাতে দিব, এটা বলতেছেন তো? এই যে ডট এক্সএলএস 97 টু 2003 এটা বলতেছেন? জি স্যার এটাই। আচ্ছা, এটা দিলে আগের ভার্সনে ওপেন হবে, নতুন ভার্সনে ওপেন হবে। এখন তো আর কেউ 2003 ইউজ করে না, 97 ইউজ করে না, সো আমাদের যেটা আছে এটা দিলে সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমি একটু ফর্মালি একটা ছোট্ট একটা কাজ দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু ফন্ট সাইজ বড় করে নিচ্ছি, 18 দিলাম। প্রথম ঘরে লিখতেছি নেম, এরপর লিখতেছি হচ্ছে বিএস, এরপরে এইচআর, এমএ, টিএ, ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স না লিখে আগে লিখি গ্রস স্যালারি জিএস, এরপর লিখলাম ট্যাক্স, এরপর লিখলাম এনএস। আমি সংক্ষিপ্ত রূপ লিখছি, পরে আমি বুঝাচ্ছি। সাপোজ লিখলাম অবিনাশ। আচ্ছা, এই যে 2 লাইন জুড়ে 2 সেল জুড়ে চলে গেল, সলিউশন হচ্ছে ডাবল ক্লিক করব, গত ক্লাসে বলছিলাম। সাপোজ লিখলাম আবির, তারপর লিখলাম আবির তো লিখলাম, তারপরে আছে রাকিব, এরপর আছে আয়শা, এরপরে আমরা আরো দুইজন নাম নিতে পারি, ফাইরুজ, FAIRUZ, ফাইরুজ। সেই কজনই থাক। বেসিক স্যালারি, এই বিএস মানে বেসিক স্যালারি বোঝাচ্ছে। আমি লিখতেছি সাপোজ কম দিলে তো রাগ করতে পারেন তাই না, 15,000 দিই, 15,000, 12,000, তারপরে দিলাম স্যার আমার নাম তো 18,000, 20,000, 10,000। ওকে, আমি ইচ্ছা মতো নিলাম ভ্যালু। হ্যাঁ, আর এখন পাশে যেগুলো লিখবো এগুলো আপাতত শেখার দরকার নেই, পরবর্তীতে শিখলে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য এখানে মিনিংগুলো একটু লিখবো আর কি। আমি কতগুলো সেল সিলেক্ট করতেছি, সিলেক্ট করে যে মার্স অ্যান্ড সেন্টার, এখন আমি এখানে লিখবো আর কি, মিনিংগুলো লিখবো। বিএস এর মানে হচ্ছে বেসিক স্যালারি, এরপর অলটা ধরে এন্টার, অলটা ধরে এন্টার মানে এক ঘরে অনেকগুলো লেখা লিখবো, অলটা ধরে এন্টার। আচ্ছা সরি, এখানে একটু ঠিক করে নেই, ক্লিক করে এটা আমরা টপে দেই এবং লেফটে দেই। সো আসছে, ডাবল ক্লিক করলাম, অলটা ধরে এন্টার দিলাম। এরপর আসি এইচআর, এর মিনিং হচ্ছে হাউস রেন্ট। শুধু এন্টার দিলে কাজ করবে না, কিন্তু এন্টার দিলে কিন্তু শেষ হয়ে যাবে। সো আমি যদি একটা সেলের মধ্যে একাধিক লাইন লিখতে চাই, লেখার শেষে অলটা ধরে এন্টার মানে এলটি, কিবোর্ডের যে এলটি কিটা আছে সেটা ধরে এন্টার দিব, তাহলে পরের লাইনে আসতে পারবো। এই যে অলটা ধরে এন্টার। এরপর আসি এমএ, এমএ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, অলটা ধরে এন্টার দিচ্ছি। টিএ আমি সংক্ষেপে কয়েকটা লিখছি আর কি, ট্রাভেল অ্যালাউন্স। এখানে আরও অনেক কিছু যুক্ত হতে পারে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। গ্রস স্যালারি, ট্যাক্স তো ট্যাক্সেই, এনএস মানে হচ্ছে নেট স্যালারি। সবাই কি বুঝতে পারছেন এই পয়েন্টগুলো কি বোঝাতে চাচ্ছি? ওকে, স্যার বুঝতে পারছি। এখন আসি জি যে স্যার, বুঝছি। আমাদের কন্ডিশন কিছু সেট করব। আমি একটু বলে দিই যে কি কি ক্রাইটেরিয়া, কতগুলো ক্রাইটেরিয়া সেট করি। ক্রাইটেরিয়া নাম্বার 1, যে বিএসটা হবে হাউস রেন্টের 50%, সরি হাউস রেন্টটা হবে বেসিক স্যালারির 50% বা 40%। ঠিক আছে, যে বলা হলো হাউস রেন্ট উইল বি 40% অফ
বিএস। আমার কথা লেখাটা কি বুঝছেন, কি বোঝাতে যাচ্ছি? জি স্যার। শর্ত নাম্বার 2, মেডিকেল অ্যালাউন্স উইল বি 10% of BS. Condition number 3, travel allowance will be 2% of BS. এরপর আসি ট্যাক্স, মানে কন্ডিশন নাম্বার 4, ট্যাক্স will be 10% of BS. BS মানে বেসিক স্যালারি। লাস্টে 5, আচ্ছা 5 আর লাগবে না, বাকিগুলো আমরা অটোমেটিক বুঝে নিব। তাহলে এখন আসেন যে এইচআর মানে হাউস রেন্ট কাউন্ট করতে হবে বেসিক স্যালারির 40%। তাহলে কিভাবে কাউন্ট করব? তাহলে দেখেন খুব মনোযোগ সহকারে, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। তাহলে প্রথমে ইকুয়াল চিহ্ন, তাহলে বেসিক স্যালারির এই 15,000 উপরে ক্লিক করব, B2 আসলো, ইন্টু চিহ্ন, এরপরে 40% বলছে, তার মানে 40 সরাসরি পার্সেন্টেজ। তাহলে দেখেন অটোমেটিক চলে আসলো 6,000। এটা যদি এই ফ্রিল্যান্সারে টান দেই বাকি সবগুলো সলিউশন হয়ে যাবে। দেখেন বুঝলেন কিনা সবাই? জি স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেডিকেল অ্যালাউন্স ইকুয়াল টু কি বলছে, বেসিকের 10%, সো বেসিক ইন্টু 10%। এবার আমরা যদি ফ্রিল্যান্সারে টান দিই সলিউশন হয়ে গেল। ট্রাভেল অ্যালাউন্স কি বলছে, আমাদের কন্ডিশন অনুসারে বেসিকের 2% ইন্টু 2%, সো আমরা পেয়ে গেলাম। এখন আপনারা বলেন গ্রস স্যালারি কি হওয়া উচিত? এই কয়েকটার যোগফল স্যার। থ্যাংক ইউ। ইকুয়াল টু, তাহলে আমরা সাম দিয়েও করতে পারি, চাইলে সাম ছাড়াও করতে পারি। তাহলে সাম লিখলাম, ব্র্যাকেট দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এবার রান করি, সরি রান না, এই ফ্রিল্যান্সারে টান দিই, চলে আসলো তার গ্রস স্যালারি কত। ট্যাক্স বলছে কি, বেসিকের 10%, তাহলে ইকুয়াল টু বেসিক ইন্টু 10%। এখন বলেন নেট স্যালারি কি হবে, দ্রুত বলেন। গ্রস স্যালারির সাথে ট্যাক্স যোগ করে দিন। ট্যাক্স যোগ করবেন না বিয়োগ করবেন? মাইনাস হবে স্যার বিয়োগ করবো। ট্যাক্স স্যার বিয়োগ করতে হবে। গ্রস স্যালারি থেকে কিন্তু ট্যাক্স বিয়োগ করতে হবে। তাহলে গ্রস স্যালারি মাইনাস ট্যাক্স। যদিও দুইটা অপশন ব্যবহার করা হয়। আচ্ছা বলেন, হ্যাঁ আপনি তো কর্পোরেটে কাজ করেন হয়তো বা, বলেন। হ্যাঁ তাহলে যেটা ট্যাক্স সহ একবারে নেট স্যালারি হয়, তাহলে অ্যাডভান্স আকারে ওটা আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা আচ্ছা এইভাবে দিলে আর দরকার হয় না। আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে তো আসলে এক্সাক্ট আমি বুঝাচ্ছি না, আমি জাস্ট বুঝাচ্ছি কিছু ক্যালকুলেশন। আপনাদের অর্গানাইজেশন যেভাবে ডিমান্ড করবে সেভাবে আপনি সেট করবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা এন্টার দিচ্ছি, তাহলে আমরা নেট স্যালারি পেয়ে গেলাম। সো একটা সিম্পল ক্যালকুলেশন আমি দেখলাম। এখন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে। সাপোজ যাদের স্যালারি বেসিক স্যালারি 10,000 থেকে 20,000-এর মধ্যে তারা এক ধরনের হাউস রেন্ট পায়, যাদের বেসিক স্যালারি 20 থেকে 25-এর মধ্যে তারা এক ধরনের পায়, যাদের 25 থেকে 30-এর মধ্যে তারা আরেক ধরনের পায়। আমার কথা কি বুঝছেন? জি স্যার। এখানে কিন্তু ইন জেনারেল হয়ে গেছে, সবার 40%, সবার 10%, সবার 2%, ঠিক আছে? এটা কিন্তু নাও থাকতে পারে, তো সেটাও আমরা শিখবো, তখন কন্ডিশন লাগবে, ইফ এলস আমরা আসবো একটু পরে। তো আমরা এই ক্যালকুলেশন করতে গিয়ে আমরা কিন্তু সাম ইউজ করলাম, রিভিউ করলাম, পার্সেন্টেজ ইউজ করলাম। এখন যদি আমরা চাই এখানকার অ্যাভারেজ স্যালারি বের করতে, অ্যাভারেজ স্যালারি যে আমাদের এমপ্লয়ীদের অ্যাভারেজ স্যালারি কত বের করা যাবে না? কিভাবে বের করবো অ্যাভারেজ? অ্যাভারেজ গ্রস স্যালারি কত ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার। চলে আসলো। যদি বলি অ্যাভারেজ নেট স্যালারি কত, মানে আমরা শিখছি তার অ্যাপ্লিকেশন তো জানতে হবে। আসছে? যেটা আমরা জানতে চাচ্ছি অ্যাভারেজ গ্রস স্যালারি, অ্যাভারেজ নেট স্যালারি। এখন এখানে একটা শিখাই। তারা এখন যদি আমরা এটাকে কমেন্ট করে লিখতে চাই, মানে আমি কমেন্ট দিতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে বোঝার জন্য এই যে ইনসার্ট কমেন্ট আমি লিখে রাখলাম যে অ্যাভারেজ জিএস বা গ্রস স্যালারি। ওকে, তাহলে এটা কি ছিল, আমি মাউস ধরলে কিন্তু আমাকে শো করবে। এটা ক্ষেত্রে চাচ্ছি ইনসার্ট কমেন্ট অ্যাভারেজ নেট স্যালারি এনএস। ওকে, ক্লিয়ার সবাই না ক্লিয়ার না? আমরা আবার রিকানেক্টেড হতে পেরেছি, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আমরা এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে সলভ করতে। যেমন হাউস রেন্ট আমরা বলে দিয়েছি ইন জেনারেল 40%, আমাদের অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভেরি করে, আবার বেসিকের রেঞ্জও ভেরি করে। সো বেসিকের রেঞ্জ যদি ভেরি করে তাহলে তার উপর ডিপেন্ড করে হাউস রেন্টও ভেরি করে। সো এই বিষয়গুলো আমরা একটু চাইলে আলাদাভাবে দেখাতে পারি, তাহলে একটা কাজ শেখা হতে পারে আমাদের।
আমি শিট 3তে যাচ্ছি, নতুন শিট নিলাম। আমরা এখান থেকে জাস্ট একটু কপি করি, পরে আমি রিমুভ করে দিব। সিলেক্ট করলাম কন্ট্রোল সি, সিলেক্ট করলাম কন্ট্রোল সি, কপি হলো। শিট 3তে এসে কন্ট্রোল ভি দিলাম প্রথম সেলে থাকা অবস্থায়। সো অটোমেটিক চলে আসছে। এখানে হ্যাশ এরর কেন আসছে আমরা আশা করি আপনারা বুঝছেন। এটা সাইজের তুলনায় উইথ কম। তাহলে সলিউশন কি, ডাবল ক্লিক করলে সলিউশন হয়ে যাবে এই যে কলামের নামের ডান দিকে। আমি এখন এগুলো সব রিমুভ করে দিচ্ছি। ওকে, বেসিক স্যালারি একটা রেঞ্জ ঠিক করি। সাপোজ প্রথম জনকে দিলাম 8,000, এরপরে দিলাম 12,000, এরপরে দিলাম 15,000, এরপরে দিলাম 20,000, এরপরে দিলাম 25,000। আমি আরও কয়েকটা নেই। এইমাত্র হাসান সাহেব জয়েন করলেন, আমি হাসান লিখি। HASAN, দেখেন এই লেখাটা কিন্তু ছোট হচ্ছে, একটু পরে ঠিক হয়ে গেল। দিলাম 30,000, এন্টার দিলাম। ওকে, সব বিভিন্ন রেঞ্জের নেওয়ার চেষ্টা করছি আমি। সানজিদা চাইলে অ্যাড করতে পারি, SANJIDA সানজিদা, তার দিয়ে দিচ্ছি 35,000। ওকে, এটা একটু ডাবল ক্লিক করি, তাহলে ফরম্যাটিং ঠিক থাকবে। তাহলে এগুলো তো আমাদের জাস্ট হেডিং, চাইলে কালার করতে পারি। এগুলো আমাদের একটা পার্ট। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে এখন কিন্তু কালারের সময় দাগগুলো দেখা যাচ্ছে না। যদি আমি বর্ডারগুলো দেখতে চাই, কন্ট্রোলে সিলেক্ট অল, দেন আমরা এই যে এইখানে অপশন আছে, এখান থেকে গিয়ে আমরা অল বর্ডার দিলে সবার দাগগুলো শো করছে। এবার আসেন আমি কিছু কন্ডিশন সেট করতে চাই এটার মধ্যেই, নতুন করে এটার মধ্যে একটু মার্জ করে নেই। মার্জ, এখানে টপ লেফট, এখন এখানে লিখব। প্রথমে আসি যে হাউস রেন্ট কি হবে, তাহলে একটু লিখে দেই। নাম্বার 1, হাউস রেন্টের জন্য আমরা যেই সকল কন্ডিশন ফলো করব, এটা ফন্ট সাইজ বড় করে নেই, লাইক 20 দিলাম। আমরা প্রথমেই হাউস রেন্ট কীভাবে ক্যালকুলেট করবো সেটা এখন বলবো। তো কন্ডিশন 1, যে ইফ, বা যদি বলে দেয় যে বেসিক স্যালারি যদি লেস দেন 10,000 হয়, তাহলে HR, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, HR হবে, HR উইল বি 30% অফ BS, অলটা এন্টার 2। বেসিক স্যালারি যদি 15,000-এর কম হয়, তাহলে HR উইল বি 35% অফ BS। বেসিক স্যালারি যদি 20,000-এর কম হয়, HR উইল বি 40% অফ BS। আমি কন্ডিশন আর না বাড়াই, 4 নম্বরে বলি যে আদারওয়াইজ বলতে বোঝাচ্ছি অবশ্যই 20,000 বা তার চেয়ে বড়, HR উইল বি 50% অফ BS। আমার এই কন্ডিশনটা কি বুঝতে পারছেন সবাই, কি বোঝাতে চাচ্ছি? আচ্ছা, আমি যদি কথায় লিখতাম তাহলে এইভাবে লিখতাম, ইফ BS ইজ লেস দেন, একই তো কথা নাকি? ওকে, আমি ইকুয়াল টু বলি নাই, তার মানে 10,000 আগ পর্যন্ত বলছি। সো প্রথমটা রেঞ্জ হচ্ছে সাপোজ 1 থেকে 9,999 পর্যন্ত, পরের রেঞ্জ হচ্ছে 10,000 থেকে 15,000 আগ পর্যন্ত, দ্যাট মিন 14,999 পর্যন্ত। ব্যাপারটা কি বুঝছেন? আর যদি মনে করেন না স্যার ইকুয়াল টু সহ দেন, লেস দেন অর ইকুয়াল টু, সেটা করা যাবে। তাহলে আমরা এখানে বলবো লেস দেন ইকুয়াল, এটা বলবো গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, ঠিক আছে? তাহলে 15,000 পর্যন্ত এটা বোঝাচ্ছে, মানে 15,000-এর সমান অথবা কম। তাহলে সমান অথবা কম মানে কোন পর্যন্ত? আগেরটা কত আছে? 10,000 চলে গেছে, তার মানে না, যেহেতু আগে একটা কন্ডিশন আছে 10,000 পর্যন্ত, তাহলে 10,000-এর পর থেকে 15,000 পর্যন্ত। যখন এখানে আসবো, রাইট, তাহলে এখন আসেন আমরা কন্ডিশনটা সেট করি। যখন এই ধরনের ইস্যুজ আসবে তখন আমরা বলবো ইকুয়াল টু দিয়ে ইফ, যদি, এরপর ব্র্যাকেট শুরু। এখন আমরা তো জানি না এখানে কি হবে, এগুলো ধরেন কিছুই নাই। আমরা অনেকের মনে হতে পারে আমি তো বুঝতেছি এটা 10,000-এর
সমান অথবা কম, তাহলে আমি সরাসরি লিখে দিব। অনেকে এইভাবে চিন্তা করতেছেন হয়তো বা যে এইটা ইনটু, এই সমস্যাটাই বড় সমস্যা। হ্যাঁ অনেকে মনে করতেছে তো 8,000 আছে তাহলে বাধার মধ্যে এইটা থাকে, ওই একটা এটা ইনটু 30% দিয়ে দিলেন, এটা দিয়ে দিলেন মনে করলেন। তো এখন কি আমি প্রত্যেকটা ধরে ধরে সলভ করব যে এটা ইনটু, তাহলে এটা কত 12,000 কোনটাতে পড়ছে, এটাতে পড়ছে 35%। কিন্তু একটু পরে 2 দিন পরে বললো যে এর বেসিক স্যালারি বেড়ে গেছে, হয়ে গেল 25,000, তখন কি হবে? তখন তো এটা আবার সেই 35% হয়ে আছে, এটা তো হওয়া উচিত 50%। সো এইভাবে সলভ করা যাবে না। সো এখানে ধরে নেই আমরা কিছু নাই, কোনো সমস্যা আছে? বেস স্যালারিতে ধরেন কিছু নাই, আমি না থেকে আমি কাজ করব আর কি। সূত্র লিখবো ইকুয়াল টু ইফ, তাহলে আমরা এই প্রথম ঘরটা নিচ্ছি, আমি জানি না এখানে কত সংখ্যা বসবে, আমি শুধু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে লেস দেন ইকুয়াল কত, 10,000, ঠিক আছে? যদি হয় কমা, তাহলে এক এক হয়েছে স্যার, এক বলেন বলেন 1000 হয়েছে স্যার। ও আচ্ছা সরি, থ্যাংক ইউ 10,000 কমা, তাহলে এখন হচ্ছে এই B2 ইন্টু কত 30%, তাই নাকি? জি স্যার। এরপরে কি হবে? এরপরে কমা, কমা, তারপরে আবার ওই কমা, এরপরে আবার দিতে হবে ইফ, স্যার। আবার ইফ, তাহলে কি হবে? B2 লেস দেন ইকুয়াল কত 15,000, 15,000 যদি হয় তাহলে B2 ইন্টু কত 35%, কমা, 35%। আবার ইফ, ব্র্যাকেট শুরু, আমরা কিন্তু এখনো ব্র্যাকেট ক্লোজ করি নাই, কোনোটা করছি? পরে লাস্টে ক্লোজ হবে। তাহলে B2 লেস দেন ইকুয়াল 20,000, কমা, তাহলে B2 ইন্টু কত 40%, কমা। এরপর লাস্টেরটার জন্য আর ইফ লিখার দরকার নাই, কারণ এইগুলো কোনোটা ম্যাচ না করলে অটোমেটিক লাস্টেরটা কাজ করবে। তাহলে লাস্টেরটার জন্য আর ইফ লিখবো না, সরাসরি B2 ইন্টু 50%, ঠিক আছে? আচ্ছা, তার আগে এখানে একটা কাজ শেষ করতে হবে। তাহলে কি হলো, B2 যদি 10,000 কম হয় তাহলে এটা কাজ করবে, B2 যদি 15,000 কম হয় তাহলে এটা কাজ করবে, B2 যদি 20,000 কম হয় তাহলে এটা কাজ করবে, না হলে এটা কাজ করবে। এখন ব্র্যাকেট ক্লোজ করতেছি, একটা, দুইটা, তিনটা, দেখেন কালারের সাথে কালার মিলে যাবে। তো আমার 3টা ইফ আছে, আমার 3টা ক্লোজ হবে, এন্টার দেই, কোনো রেজাল্ট আসে নাই। এখন আমি এখানে বসাই, সাপোজ বসালাম 10,000, 10,000 হলে কত পার্সেন্ট কাজ করবে? 30% 30%। কাজ করছে। এবার আসেন এক্সাক্ট ফিগার দেই, 15,000, 15,000 দিলে কত পার্সেন্ট কাজ করবে? 35%, এটা টান দেই, তাহলে 15,000-এর 35% কি 5,250? একটু চেক করে দেখি না, ইকুয়াল টু 15,000 ইন্টু 35%, ঠিক আছে তো নাকি? 5,250, জি স্যার। ওকে। এবার আসেন দেই 20,000, এরপরে আসি দেই হচ্ছে 25,000, 25,000 কিন্তু হবে 50%, এখানে শো করতেছে না, ডাবল ক্লিক করি, সলিউশন হয়ে যাবে। 12,500 আসছে না আসে নাই? জি স্যার। এবার যদি 30,000 দিই তাও কিন্তু 50%, 15,000 আসছে। যদি 5,000 দিই কত হবে বলেন তো কেউ একজন? 5,000 দিলে 30% নিচে আমি 30% আসবে, ঠিক আছে। এবার যদি আমরা 12,000 দিই কত পার্সেন্ট? 35% আসবে 35%। আসছে। সো আমি ফর্মুলাটাতে যাই, ফর্মুলাতে বোঝানোর চেষ্টা করি। সাপোজ এটা 12,000 আছে, তাহলে সে প্রথম থেকে চেক করা শুরু করবে যে এই ভ্যালুটা কি 10,000-এর চাইতে ছোট না, ছোট না, তাহলে এটা ফলস। এটা যদি ফলস হয় তাহলে এটা হচ্ছে তার আর কাজ করবে না, এতটুকু আর কাজ করলো না। এবার আসবে পরেরটাতে, 15,000 থেকে কি 12,000 ছোট? হ্যাঁ, ইয়েস, তাহলে ইয়েস হলে কোনটা কাজ করবে? এটা, তাহলে আর বাকি পার্টে যাবে না। এবার আসে অন্য একটা টেস্ট বলি, 25,000-এর ক্ষেত্রে কি হয়। তাহলে 10,000 থেকে 25,000 ছোট? নো, তাহলে এটা কাজ করবে না। এবার আসবে এখানে, 15,000 থেকে 25,000 ছোট? নো, তাহলে এটা কাজ করবে না, আসবে এখানে। 20,000 থেকে কি 25,000 ছোট? নো, তাহলে এটা কাজ করবে না। তাহলে এতটুকু কাজ করলো না। এখন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার সময় দেখবো সামনে একটা আছে, তখন সে মনে করবে এটা হচ্ছে তার আনসার। এই জন্য আমার এখানে নতুন করে আর ইফ দেওয়ার দরকার নেই। সর্বশেষটা হচ্ছে যে সবগুলো ইফ ফলস হয়ে গেলে সর্বশেষ হচ্ছে তার, এই কারণে 50% কাজ করতেছে। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। তো এখন আমরা যদি, সবাই মনে হয় বুঝতে পারেনি স্যার। আচ্ছা সবাই মনে হয় বুঝতে পারবে না, জটিল আছে। জটিল না, একেবারে আবার রিভিউ করি। একেবারে সিম্পল আছে। এবার আরেকটা চাইলে সেট করি, আপনারা আমার সাথে পার্টিসিপেট করেন। সাপোজ, একটা কথা ছিল, হ্যাঁ প্লিজ।
তাই 50%টা আর একটু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল সেট করি তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, এম এর ক্ষেত্রে বুঝাই একটা, হ্যাঁ এম এর ক্ষেত্রে কন্ডিশন সেট করি। ওকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি একটা কন্ডিশন সেট করব। সাপোজ আমরা বললাম যে এটা, এখন যদি মনে করেন যে আপনি একটা বিএস এর উপরে সেট করবেন তাও হতে পারে, এইচআর উপরে সেট করলে তাও হতে পারে, আমি বিএস এর উপরে নিচ্ছি। ইফ বিএস ইজ লেস দেন কত দিব, 20,000, এম এ উইল বি 10% অফ বিএস। ওকে, আমি এটা কপি করি, কন্ট্রোল সি, তারপরে আচ্ছা কন্ট্রোল সি কপি করার দরকার নেই, জাস্ট একটাই শর্ত আমাদের, আদারওয়াইজ এম এ উইল বি 20%। তাহলে এখানে কন্ডিশন কয়টা, দুইটা না? কন্ডিশন কয়টা? স্যার দুইটা দুইটা। দুইটা করুন। দুইটা হলে একটা ইফ লিখবো, এখানে কন্ডিশন ছিল কয়টা, চারটা, তাহলে আমরা তিনটা ইফ লিখবো। তার মানে যতগুলো কন্ডিশন থাকবে তার থেকে একটা কম। তাহলে আসেন, ইফ তাহলে বিএস মানে এই ঘর লেস দেন, আমরা কিন্তু ইকুয়াল বলি নাই, আমি ইচ্ছা করে ইকুয়াল বলি নাই, ঠিক আছে? জাস্ট সবসময় ইকুয়াল হবে তা না, লেস দেন 20,000 লিখলাম, কমা, তাহলে কি হবে, বেসিকের কত পার্সেন্ট, 10%। ওকে, এখন আসি যে আমাদের এটা একটা কন্ডিশন, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আনসার হচ্ছে ঠিক তার পরের পার্টটুকু এটা। এখন যদি কন্ডিশন ট্রু না হয় তাহলে কমা দিয়ে ফলস পার্টটা, ফলস পার্ট কোনটা, আদারওয়াইজ পার্টটা। এটার জন্য আর কন্ডিশন লেখা লাগবে না, আমি সরাসরি আনসারটা লিখব। তাহলে B2 ইন্টু 20% ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে দেখেন ইফের ভিতরে যদি ইফের কন্ডিশন ট্রু হয় তাহলে এটা হচ্ছে আনসার, ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে আনসার হচ্ছে এটা। ফলস মানে কিন্তু ফলস রেজাল্ট না, কন্ডিশন ফলস মানে আরেকটা রেজাল্ট আসবে। তাহলে এই যে ইফ এটা যদি ট্রু হয়, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আনসার হচ্ছে 10%, কন্ডিশন যদি ফলস হয় তাহলে 20%। এখন আপনারা বলেন এই 10,000 জন্য কোনটা কাজ করবে, 10% না 20%? স্যার কাইন্ডলি একদম ওয়েটিং এ আছে মেবি 10% কাজ করবে, সো কাজ করছে। এবার টান দেই, আমরা যদি 20,000-এর কথা বলি কোনটা কাজ করবে, স্যার 20%। দেখেন কাজ করছে। তাহলে সে কন্ডিশন চেক করতে আসছে যে 20,000 থেকে 20,000 ছোট, নো, নো হলে এটার কাজ করে নাই, তাহলে কাজ করছে কোনটা, 20%। এবার যার কোশ্চেনটা ছিল তাকে আমি বুঝাচ্ছি, এইচআর এর ঘরে ডাবল ক্লিক করি, আমার এখানে যে সংখ্যাটা থাকবে সে প্রথম থেকে শুরু করবে চেক করা, যদি এটা ম্যাচ করে তাহলে আনসার এটা, যদি ম্যাচ না করে তাহলে এটাতে চেক করবে, এটা ম্যাচ করলে আনসার এটা, তাহলে দুইটার কোনোটাই ম্যাচ করলো না, এবার এটাতে আসবে, এটাও ম্যাচ করলে আনসার এটা, আর এখন এই তিনটার কোনোটাই ম্যাচ করে নাই, তাহলে আনসার কোনটা, লাস্টেরটা। আমরা কি বুঝতে পেরেছি না পারি নাই? আর ওই 50% স্যার এর পরে আমরা কি দেখে বুঝবো এটা ম্যাচ হবে? একজন কোশ্চেন করি, বলেন। স্যার কি দেখে বুঝবো এটা ম্যাচ করবে? ও আচ্ছা, কি দেখে বুঝবো, এটা তো দেখে বুঝার মানে বুঝার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার যে কন্ডিশনগুলো এখানে দিয়ে দিবে আমি সেই কন্ডিশনগুলো লিখতে পারছি কিনা, ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। মানে আমার এখানে 4টা কন্ডিশন আছে না, এই 4টা কন্ডিশনের জন্য সূত্রটা কি হবে সেটা আমাকে বুঝতে হবে। যেমন ধরেন যদি আমি এমএস ওয়ার্ডে যাই, আমি ফর্মুলাটা কপি করে নেই, কন্ট্রোল সি, আপনি এক্সেল ভুলে যান, ঠিক আছে? আপনি স্যার প্লিজ একদম ওয়েটিং এ আছে একটু। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আমরা এক্সেল ভুলে যাই। এই যে আমি এখানে ফর্মুলাটা কপি করে নিয়ে আসলাম, আর এইখান থেকে আমি এই কন্ডিশনগুলো কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আপনাকে এই কন্ডিশনগুলো দেয়া আছে, ঠিক আছে? আপনারা জাস্ট এই বিএস মানে আমরা বি2 ধরে নিব, কারণ বিএস এর যে ঘরটা এখানে আমরা বিএস এর জন্য এই ঘরটা কনসিডার করছি বি2, ঠিক আছে? তা আপনার হাতে
আপনার বস বা আপনাকে যে কাজ দিয়েছে সে বলছে যে তোমাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই কন্ডিশনগুলো তোমাকে সূত্রের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে দেখবেন যেখানে কয়টা কন্ডিশন আছে, চারটা না, চারটা কন্ডিশন তো জি আছে। স্যার, চারটে condition। জি স্যার। তাহলে স্যার, এটাও এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আমি এটা কালার দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এটার জন্য। এবার আসি দ্বিতীয়টা, দ্বিতীয়টার কালার চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম। তাহলে দ্বিতীয়টা কোনটা, এটা। এবার আসি তৃতীয়টা, তাহলে আমি এবার তৃতীয়টাতে যাচ্ছি। তাহলে বাকি রইলো কোনটা, এটা। এখন আপনাদের কাছে মনে হচ্ছে আচ্ছা এটা তো ভালো হতো যদি এখানে একটা ইফ লিখতাম। যদি লিখেন কোনো সমস্যা নাই, আমি যাই, আমি একটু যাই। যদি কারো মনে হয় যে আমি একটু একটা ইফ লিখতে চাই, স্যার সমস্যা আছে, তো লিখি দেখি। তার সূত্রগুলো কোন জায়গায় পাবো নাকি আমাদেরকে মুখস্থ করতে হবে? না এগুলো তো আপনাকে এটা ভাই মুখস্থ, মুখস্থ। এটা মুখস্থ কিছু নাই, ওখানে দেওয়া আছে। বুঝতে হবে, বুঝতে হবে। আচ্ছা এই যে এখানে মানে বুঝতে হবে। বুঝতে হবে, হ্যাঁ। এখানে আসি যে আমরা যদি ইফ অ্যাড করতি তাহলে কোনো সমস্যা হয় কিনা, আমি অ্যাড করে দিলাম। তাহলে ইফ কয়টা হয়েছে, চারটা না, একটা বাড়াতে হবে আমার। তারপর ব্র্যাকেটটাকে ব্র্যাকেট থেকে বাড়া দিতে হবে। আচ্ছা সরি, আমাদের এখানে একটা প্রবলেম। আচ্ছা ইফের শুরু কমা কমা, এখানে কমা, এইখানে এসে কমা দিয়েছি। তাহলে আমাদের এই যে ইফের পরে, কন্ডিশনটা হ্যাঁ সেট সেটাই বলতেছে, এখানে কন্ডিশন ছাড়া কিন্তু নিচ্ছে না। তার কন্ডিশনটা কি হবে, যে বি2 কন্ডিশনটা লেস দেন, না লেস দেন হবে না অবশ্যই, গ্রেটার দেন কত হবে, 20,000, গ্রেটার দেন 20,000 না। এটার আদারওয়াইজের মিনিং কি, যে 20,000-এর বেশি। এবার আমি এন্টার দিই, কাজ কিন্তু করবে। আমি চাচ্ছিলাম একটা কন্ডিশন কম লিখে সলভ করতে, সো কোনো ধরনের প্রবলেম করে নাই। So আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, এবার বুঝাই, কন্ট্রোল সি। সো দুইটা ফর্মুলাই কারেক্ট। তাহলে এইটাতে আমাদের এই যে লাস্টের পার্টটা যদি কালার করতে চাই এটার সাথে আগেরটার মতো, যেটা হচ্ছে আমাদের প্রথমটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা, এইটা হচ্ছে আমাদের তৃতীয়টা, এবং এইটা লাস্টেরটা হচ্ছে চতুর্থটা। তো এখন বলেন যদি আমি ইফ না লিখে সলভ করা যায় তাহলে শুধু শুধু কোড বাড়াবো কেন? জি এ- স্যার। এখানে এই আদারওয়াইজের মিনিং হচ্ছে যদি এই তিনটা কাজ না করে তাহলে এটা কাজ করবে। তাহলে আমরা প্রথম বলতেছি যে ঠিক আছে, তুমি যদি প্রথম শর্ত মিলে যায় তাহলে তুমি এতটুকুর মধ্যে থাকবা। যদি প্রথম শর্ত না মিলে তাহলে তুমি সেকেন্ড শর্ত চেক করো। তাহলে সেকেন্ড শর্ত চেক করতে গিয়ে যদি না মিলে তাহলে এবার থার্ড শর্ত যাবে। তাহলে এবার তিনটার কোনোটাই মিললো না, তো তিনটার কোনোটা না মিললে আমাদের বাকি থাকে কোনটা, 4 নাম্বারটা। তো 4 নাম্বারের আনসারটা সরাসরি আমরা বলে দিয়েছি যে তিনটা না মিলে তো অবশ্যই এটা হবেই। আর যদি মনে করো না এটার জন্য তুমি লিখবা, তাহলে এটা আদারওয়াইজ মানে কি 20,000-এর বেশি, কিন্তু কারণ 20,000 পর্যন্ত এখানে চলে গেছে। তাহলে আদারওয়াইজ মানে 20,000-এর বেশি, তাহলে আমাকে এটা লিখতে হবে। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য, দেখো কোনো ডাউট আছে কিনা, স্টিল ডাউট থাকলে বলতে পারো। বুঝতে পেরেছো কি নিজে? আবার একটু বোঝান। আচ্ছা এক কাজ করি, আমরা আরেকটা প্রোগ্রাম নেই, সরি আমি এটা একটু ফন্ট সাইজ দিচ্ছি হচ্ছে 20। ধরো এখানে আছে তোমার মার্কস, ধরো মার্কস তুমি কত পাবো আমি জানি না। ধরো এখানে আমি একটা কন্ডিশন সেট করি আগে, নাম্বার 1, তোমার মার্ক যদি 40-র কম হয় তাহলে তোমার গ্রেড কি হবে, এফ, নাকি? আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে, জি স্যার। 45-এর কম হলে, জি, স্যার। 45-এর কম হলে কি হবে, গ্রেড হচ্ছে ডি, নাকি? জি স্যার। ওকে, এবার আসো যদি 50-র কম হয়,
তাহলে কি হবে সি। সি। তো আমি যদি এই তিনটাই রাখি আর রাখতে চাচ্ছি না, ওকে, অথবা যে আরেকটা বাড়াই দিই, ঠিক আছে, সরি, স্যার যে আদারওয়াইজ বলে দিই, আচ্ছা এ প্লাস দিয়ে দিই, আদারওয়াইজ এ প্লাস, ওকে, আদারওয়াইজ কি এ প্লাস। এখন আদারওয়াইজ মানে কি বলো তো একটু, কি বোঝাচ্ছে এখান থেকে আদারওয়াইজ বলতে, কি বোঝাচ্ছে? 51 থেকে শুরু করে উপরে স্যার। তাই কি, নাকি 50 থেকে শুরু করে? 50 থেকে। আচ্ছা তাহলে এক কাজ করি, এটা ইকুয়াল দিয়ে দিই, এটা ইকুয়াল দিয়ে দিই, ওকে, এটা লেস দেন থাক, তাহলে এখন তো ঠিক আছে। আচ্ছা তার মানে এটা হচ্ছে মোর দেন 50, ক্লিয়ার সবাই? ওকে, এখন আমরা এই ঘরটা কনসিডার করবো যে আমরা মার্কসটা স্যার বলো। লেস দ্যান 100। আচ্ছা সেটা দেয়া যাবে, লেস দেন 100 কন্ডিশন আবার ঠিক করতে হবে, ভ্যালিডেশন করতে হবে, আমি অত ডিফিকাল্টে যাচ্ছি না, তুমি যেটা বলছো ঠিক আছে, আচ্ছা যেহেতু ও নর্মালটা অনেকে বুঝতেছে না এই জন্য আমি ভ্যালিডেশনে যাচ্ছি না আপাতত। আমরা এখানে কন্ডিশন কয়টা, কন্ডিশন কয়টা? রাইট। চারটা। তাহলে আমি এখন এখানে কোনো মার্কস এন্ট্রি দিই না, আমি শুধু কন্ডিশনটা লিখতে চাচ্ছি এখানে, ইফ ব্র্যাকেট শুরু, আমি যে কোনো ঘর চিন্তা করে লিখতে পারি, এটাও চিন্তা করে এটাও চিন্তা করে, আমি ধরে নিচ্ছি মার্কসটা এখানে বসাবো, তাহলে এই ঘরটা চিন্তা করব, ঠিক আছে, আমি এখানে এক ঘর বাদ দিয়ে লিখছি বলে এই 3 আসছে। তাহলে এখন আসো তোমরা বলো কি হবে যদি আমরা এটা বলি, চাইলে শেষ থেকে শুরু করা যাবে, তাহলে শুরু থেকে শুরু করা যাবে। তাহলে আমি প্রথমে আসি, একজন বলেন যিনি কম বুঝতেন কিছু বলেন। লেস দেন 40 হলে কি হবে, গ্রেড এফ হবে, তাই না? তাহলে এফ হলে এই যে এফ হবে। তাহলে যখন আমরা কোনো ক্যারেক্টার ডিসপ্লে করতে চাই তখন আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে বা ডাবল কোটেশনের মধ্যে দিই, দেখি কোনটা কাজ করে। আমি এতটুকুই রাখলাম, একটু দেখি এখানে একটু 33 দিলাম, কি আসছে 40 নিচে হলে এফ। আচ্ছা যদি 40 উপরে হয়, আমি জাস্ট এখানে কমা দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি, যে 40 উপরে হলে সে ধরো পাবে হচ্ছে ডি। 45 দিলে কত হয়, আসছে ডি। 40 দিলে কি হয়, 39 দিলে কি হয়। এখন তোমরা তো অনেক সময় বলো স্যার একের জন্য ফেল করাই দিচ্ছেন, এটা তো সফটওয়্যারে উঠছে, সে হয়তো বুঝেই চেক করে না যে টোটাল মার্কস কত, ঠিক আছে, সফটওয়্যারের ইস্যু এটা। তাহলে আসো আমি এখন ডাবল ক্লিক করি, এখানে কি লিখছি আমরা বলো তো একটু, আমি চাইলে স্পেস দিতে পারি। আমরা বলতেছি যে A3 ভ্যালু, A3 মানে হচ্ছে মার্কস, 40 যদি কম হয় তাহলে এফ হবে, আর 40 কম না হলে কি হবে, ডি হবে। এখন আমরা চাচ্ছি তো আরো কন্ডিশন সেট করতে, তাই না, সেকেন্ড কন্ডিশনে আসতেছি, তাহলে আমরা ডির আগে কি লিখবো, ইফ এখানে কি বলবো, A3 লেস দেন কত, লেস দেন ইকুয়াল হবে নাকি, ইকুয়াল 45 যদি হয় তাহলে কি গ্রেড, তাহলে কি গ্রেড, ডি গ্রেড, ওকে, তাহলে আমাদের ডি গ্রেড আসলো। তাহলে এখন আসো আমরা এই ব্র্যাকেটটা রিমুভ করে দিই। তাহলে এখন ইফ কয়টা হয়েছে বলো তো, তাহলে যদি এই মুহূর্তে ব্র্যাকেট ক্লোজ করতে চাও কয়টা ক্লোজ হবে, দুইটা ক্লোজ হবে। তো আমাদের কন্ডিশন তো আরো রয়েছে, তাই না, তাহলে আরো কন্ডিশন লিখি, ইফ এই ঘরের মান যদি আমাদের 50 সমান অথবা কম হয় তাহলে কি হবে, সি নাকি, কমা। তাহলে আমরা এখন 1 2 3 কন্ডিশন কভার করছে, তাই না? তাহলে এর বাইরে যদি হয় তাহলে কি হবে, এ প্লাস। তাহলে এখন তুমি কন্ডিশন না লিখে সরাসরি ডাবল কোটেশনের ভিতরে এ প্লাস লিখে দিতে পারো, তাহলে সে অটোমেটিক বুঝে নেবে যে প্রথম 3 কন্ডিশন কাজ না করলে এটা হচ্ছে তার আনসার। এইখানে মনে হয় এইখানেই প্রবলেমটা হয়, তাই তো। তো প্রবলেম হলে তুমি এখানে আবার ইফ লিখো, এবার দাও যে A3 মোর দেন 50, তাই না, তাহলে গ্রেটার দেন কি হবে 50, তাহলে ডাবল কোটেশনের ভিতরে কি হবে, সরি ডাবল কোটেশনের ভিতরে হবে এ প্লাস, এ প্লাস। এবার ব্র্যাকেট কয়টা ক্লোজ হবে বলো, 4টা। কালারের সাথে কালার মিলবে, দেখবা যে আমি দিচ্ছি প্রথমটা গ্রিন, তারপরটা হচ্ছে পার্পল, তারপরটা পিঙ্ক, তারপরটা হচ্ছে ব্ল্যাক, এন্টার দাও। এখন আসো আমি তো এটাই এই ঘরের জন্য করছি, আমি তো জানি না এই ঘরে সে মার্কস কত পাবে, প্রোগ্রাম তো আগে সেট করা থাকে। তাহলে ধরো মার্কস সে 80 পাইছে, কত আসছে,
কেউ 50 পাইছে, কত পাচ্ছে? ওকে, তাহলে এখন আসলে আমরা এখানে মার্কস দেই। সাপোজ 33, 65, 50, 45, 40। এখন এটা টান দিব সবার জন্য কাজ করে কিনা। আমার জন্য গ্রেড পয়েন্ট চলে আসবে। আসছে নাকি আসে না? জি স্যার আসছে। এখন যদি কেউ চাও যে স্যার আমি এফ চাই না, আমি চাই হচ্ছে এখানে 0.0, এখানে ডি চাই না যেহেতু সংখ্যা, তাহলে 2.0, আমি এখানে সি চাই না 2.25, আমি এখানে এ প্লাস চাই না। সো এটা আমরা আরও সুন্দর করে দেখাতে পারতাম, সময় যেহেতু প্রায় শেষ এই জন্য আর দেখাচ্ছিলাম না। আমরা এখানে ইনক্রিজ ডেসিমাল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো বুঝছো কিনা, এটি তো আসে তোমাদের গ্রেডের পাশাপাশি। জি স্যার। সো তোমরা চাইলে আমরা এটাও করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। তো ধৈর্য থাকলে আমি করে দিব, আর না হলে শেষ করে দিই। কনফিউশনে এটাও লেখা করা যায় যে 2.25 যদি হয় তাহলে এই গ্রেড হবে। আসেন এভাবে লেখা যায়। করে ফেলি। আপনি যেটা বললেন, ইফ এটা যদি লেস ইকুয়াল যদি 2.25 হয় তাহলে ডাবল ইকুয়াল দিতে হবে, তাই না? তাহলে কি হবে? সি প্লাস নাকি সি সি, সরি সি, প্লাস সি, তাই না? একটু দেখি রান করে কি এই কন্ডিশনটা সি। এখানে এখানে কি কাজ করে কিনা দেখি। আসছে। সো ডাবল ইকুয়াল দেওয়া লাগবে না, একটা ইকুয়াল দিলেই হচ্ছে। একটা ইকুয়াল স্যার। হ্যাঁ, মানে আমি সি প্রোগ্রামিং চিন্তা করতেছিলাম আর কি। একটা ইকুয়াল দিলে কাজ করে। সো এইভাবে আমরা করতে পারি। সো যদি আমি ইফ বুঝি যে ইফ কিভাবে লিখতে হয়, তাহলে আমি যে কোনো ভাবে এটা সলভ করতে পারবো। স্যার ইপের যে কটা আছে একটু শিখিয়ে দেন স্যার। ইপেরটা আসলে খুব প্রয়োজন হয়, সব সময় প্রয়োজন হয়। সেই জন্য তো ইপের তো অনেক আছে সেই জন্য তো আমি নিজ দায়িত্বে এতগুলো কথা বললাম আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। স্যার। তাহলে আপনারা আজকের ক্লাস এটা ভালো করে প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই প্রবলেম সলভিং শেষ করে ফেলবো। আমি 4-5টা এক্সাম্পল আপনাদের দেখাবো, যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করে আসেন। তারপরে আমাদের চার্ট অ্যানালাইসিস যেতে হবে, কারণ আপনাদের চার্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। চার্ট মানে ধরেন এই যে এটা সিলেক্ট করে আমি ইনসার্টে যাব, তারপর হচ্ছে হ্যাঁ চার্ট অ্যানালাইসিস আপনাদের বিশেষ করে রিপোর্ট তৈরি করতে গেলে অনেক বেশি প্রয়োজন পড়বে। এখান থেকে যে চার্টের মধ্যে আমি যদি একটা চার্ট নেই, এই চার্ট কিভাবে ফরম্যাটিং করতে হয়, এই যে চার্ট চলে আসছে, এটা কিভাবে ফরম্যাটিং করব, কিভাবে মিনিং কি সব বুঝাবো আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্ত থাক। আপনারা তো শিখতে পারলেন নাকি কিছু হলো? জি স্যার, অনেক 100% তো যতটা প্র্যাকটিস করবেন তত বেশি কোশ্চেন করতে পারবেন, তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। আপনারা যদি অনেক প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনেক দূর যেতে পারবেন, অনেক কিছু আমি শিখাতে পারবো। আপনাদের প্রোগ্রেসের উপরে ডিপেন্ড করবে যে আমরা কতটুকু শিখাবো। সবসময় অ্যাকাউন্টসে চাকরি করিতে স্যার, সবসময় করতেই হবে। আচ্ছা, না থ্যাংক ইউ। আপনি যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ক্লাসটা সার্থক আর কি। না আমার অনেক কিছু শিখলাম স্যার। যেমন সিম্পল একটা জিনিস বলি, এই যে অল্টার ইন্টার দিয়ে যে নিচে লিখলেন, জি জি, এটা আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, এটা বলে দেই। সাপোজ ধরেন আমি তো মার্কস ছাড়াও লিখতে পারবো। সাপোজ ধরেন এখানে আমি লিখতেছি হ্যালো, এরপরে অল্টা এন্টার লিখলাম ওয়াল, দেখেন এক ঘরে দুই লাইন হয়ে গেল। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে বলে দিই, সাপোজ হ্যালো আমি ওয়াল লিখে ফেলছি, এক লাইন হয়ে গেছে, আমার এখানে দুইটা করতে হবে। রাইট বাটন ক্লিক করেন, ফরম্যাট সেল, তারপরে হচ্ছে আপনার এই যে এখানে আসেন, এই যে মার্জ সেল আছে, সরি মার্জ না, র্যাপ টেক্সট, এই যে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট। কিন্তু এটাতে ওটা হয় না, এটা আর ওটা ভিন্ন জিনিস। হ্যাঁ ওইটা ভিন্ন জিনিস। হ্যাঁ এখন যদি আপনি দেন হ্যাঁ কাজ করবে। ঠিক আছে, অনেক অনেক কাজ আছে, কাজে তো শেষ নেই। আপনি নেমটাকে ধরেন অ্যাঙ্গেল করতে যাচ্ছেন, এগুলো তো করতে পারবেন। সো এগুলো সবই আমার অনেক দূর ইচ্ছা আছে শিখাবো, এটা ডিপেন্ড করবে আপনাদের প্রোগ্রেসের উপরে। চাইলে কোনটা যেহেতু লাস্ট ক্লাস স্যার, হ্যাঁ প্লিজ, আমাদের ক্লাস পয়েন্ট হলো আমাদের এরপরে আর কোনো ক্লাস নেই। আচ্ছা আচ্ছা, আমরা এটা লং করলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যদি স্যার কাইন্ডলি সময় দেন আমরা শিখতে পারবো। ওকে থ্যাংক ইউ। একজন ফিমেল মনে কোন একটা কোশ্চেন করেছিলেন। হ্যাঁ স্যার সিপিএমে এফএস যেটা দেখাচ্ছেন স্যার, তো রাইট বাটন ক্লিক করে এটা ইনসার্টের যে রাইট বাটন ক্লিক করে এটা একটু দেখাচ্ছেন।
আচ্ছা আচ্ছা, এই যে যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই, এখানে আমি র্যাপ টেক্সট, এই যে এখানে নাম্বার আছে, অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে গিয়ে র্যাপ টেক্সটে টিক দিব, স্যার এটা না স্যার, তাহলে স্যার এটা না, শীট ওয়ানে স্যার এভারেজ যে লেখাটা দেখাচ্ছেন আর কি। ও সরাসরি 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 জি জি স্যার। এই যে ধরেন বললাম যে ওয়েলকাম, এরপরে অলটা ধরে এন্টার, অলটা ধরে এন্টার, তারপরে লিখলাম বাংলাদেশ বা ওয়েলকাম, আচ্ছা লিখি BANGLADESS, মানে এক সেলে দুই লাইন হচ্ছে, তাই না? এটাই তো বুঝতে চাচ্ছেন নাকি? না স্যার, শীট ওয়ানে আপনি দেখাচ্ছেন এভারেজ, শীট ওয়ানে স্যার, আমরা তো এখন শীটে আছি। আপনার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি নাকি? কথাটা বোঝা যাচ্ছে না। শীট ওয়ানে যাবো স্যার, ওয়ানে যে এখানে এভারেজ যেটা, এটা লিখলেন যেটা সেটা দেখবো। এগেন এভারেজের সূত্রটা শীট ওয়ানে যাবো। আচ্ছা শীট ওয়ানে আসলাম, এখন কি দেখতে যাচ্ছেন? জি স্যার, এখানে এভারেজ লেখা যেটা, ও স্যার তাহলে শীট 2 এ আছে ওটা। শীট 2, ওকে, শীট 2 এ, জি বলেন কমেন্টটা। জি জি স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে অনেক স্টুডেন্ট মেসে থাকেন, তাই না? আমি জাস্ট একটা কাজের কথা বলি, অনেক স্টুডেন্ট মেসে থাকেন, মেসে মিল হিসাব করেন, চাইলে আপনি তো একটা এক্সেল শিট করে ফেলতে পারেন, বাজার কত হলো প্রতিদিন কার কয়টা মিল যাচ্ছে, তাহলে পার মিল কস্ট কত, তারপর হচ্ছে মাস শেষে বিল কত, সব করা যাবে না? জি স্যার। এগুলো কিন্তু করা যাবে। আচ্ছা তাহলে আপনি কমেন্ট চাচ্ছেন, সাপোজ ধরেন আমি যে কোনো জায়গায় কমেন্ট করতে পারি। সাপোজ ধরেন আপনার নিচের মাসিক একটা খরচ বা মাস কাউকে টাকা ধার দিয়েছেন, এরকম হতে পারে, আপনি লিখে রাখবেন। সাপোজ ধরেন আপনি লিখলেন যে এই মাস হাউস রেন্ট কত দিছেন, বিদ্যুৎ ইলেকট্রিসিটি বিল কত দিছেন, কাউকে লোন দিছেন কিনা, সাপোজ ধরেন লোন লিখলেন, বা কাউকে বড় করছেন কিনা, তাহলে ধরেন লোন লিখলেন 20,000 টাকা। এখন হয়তো বা এখানে সরাসরি লিখতে চাচ্ছেন না, কমেন্ট আকার লিখতে চাচ্ছেন, এই যে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কমেন্ট, ঠিক আছে? এখন লিখেন ওকে যে কাকে লোন দিছেন, এবার লিখে দেন যে কাকে কাকে দিছেন ওখানে, ঠিক আছে? লিখেন ওকে যে গিভ লোন বা টেক লোন, যদি কারো লোন নিয়ে থাকেন সেটাও দিতে পারেন। সাপোজ লিখেন যে বড় তো ধার করা, তাই না? আচ্ছা লিখি লোন কাকে দিছেন বা লোন নিছেন, কোনটা বলবো? টেক লোন লিখি, টেক লোন ফ্রম সাপোজ ব্র্যাক ব্যাংক অন অক্টোবর, সাপোজ কত লিখবো 2। এটা জাস্ট নিজে বোঝার জন্য, ভবিষ্যতে আমি যদি এখানে ক্লিক করি সিম্পলি মাউস ধরলেই দেখাবে, তো এইভাবে আমি কমেন্ট লিখতে পারি। ওকে, ওকে স্যার, জি স্যার ক্লিয়ার। তো আজকে এই পর্যন্ত রাখি, কি বলেন? আর রেকর্ডটা একটু পরে আমরা ইউটিউবে দিয়ে দিব, সবাই দেখবেন আর প্র্যাকটিস করবেন অবশ্যই। জি স্যার। ওকে, ওকে থ্যাংক জি ইউ সো মাচ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। জি জি, কেউ একজন কিছু বলতে চাচ্ছেন? সরি